হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এআরএন টিউটোরিয়াল। আজকের ক্লাসে আমি ক্লাস 8-এর স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বা নন কন্ট্যাক্ট ফোর্সের লাস্ট ক্লাস করাচ্ছি। এর আগে কিন্তু আমি তোমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বলের উপর দুটো ক্লাস করিয়েছি। যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটা করনি তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা আই কার্ড থেকে ক্লাসগুলো করে নিও। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমাদের যে তিনটে মেনলি ফোর্স বা বল স্পর্শ ছাড়া কাজ করে তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বলের ইম্পর্টেন্স এবং যদি বলি যে আমাদের ডেইলি লাইফে অ্যাপ্লিকেশন সব থেকে বেশি। তারপরে কি আছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির তাড়িতিক বল। আচ্ছা, এই যে টার্মটা আমরা বললাম ইলেকট্রোস্ট্যাটিক বা স্থির তাড়িতিক, এর মধ্যে তড়িৎ বলে একটা কথা আছে। এই তড়িতের কনসেপ্ট সব থেকে আগে কিভাবে এসেছিল সেটা জানার জন্য আমাদের আধান বা চার্জের একটা কনসেপ্ট জানতে হবে। আমরা ভালোভাবেই জানি যে কোনো একটা পরমাণু যদি আমরা নিয়ে নিই বা অ্যাটম, তাহলে তার একদম সেন্টারে থাকে নিউক্লিয়াস এবং তার বাইরে কক্ষপথ বা অরবিটে ইলেকট্রনরা ঘুরে বেড়ায়। এটা মোটামুটি ভাবে আমরা জানি। এটাকে বলা হয় নিউক্লিয়াস এবং তার বাইরে এটাকে বলা হয় ইলেকট্রন মহল। এখন এই নিউক্লিয়াসের মধ্যে সাধারণত কি কি থাকে? নিউট্রন থাকে, প্রোটন থাকে এবং এই প্রোটনের চার্জ হচ্ছে প্লাস বা ধনাত্মক বলে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টের সাহায্যে অলরেডি প্রমাণ করেছি। এবং এখানে যেটা থাকে সেটার আধান হচ্ছে ঋণাত্মক এবং সেটাকে আমরা ইলেকট্রন দ্বারা প্রকাশ করে থাকি। এখন এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো কিন্তু বিশ্বের যে কোনো পদার্থের মধ্যেই থাকে। কেন? তার কারণ প্রত্যেকটা পদার্থই অণু, পরমাণু অর্থাৎ অ্যাটমস, মলিকিউলস এগুলো দিয়ে তৈরি এবং প্রত্যেকটা পরমাণুর মধ্যেই নিউক্লিয়াস, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এগুলো কিন্তু থাকবে। এবারে কথাটা হচ্ছে যে এই যে প্লাস মাইনাস এইরকম জিনিসগুলো আছে, তা সত্ত্বেও একটা নিউক্লিয়াসের বাইরে বা ধরো একটা পরমাণুর কথা যদি ভাবি, মানে অ্যাটম বা মলিকিউল, সেগুলো কোনোভাবে আধান দেখা যায় না কেন বা চার্জ দেখা যায় না কেন? তার কারণ তোমরা ভালোভাবেই জানো যে এই নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে এই বাইরে ততগুলোই ইলেকট্রন থাকে। ধরো আমার কাছে 10টা প্লাস আছে আর 10টা মাইনাস আছে, তাহলে কি হবে? কেটে কুটে জিরো হয়ে যাবে। তাই জন্য এই পুরো ব্যাপারটাকে অ্যাজ এ হোল নিউট্রাল বা নিস্তড়িত বলা যেতে পারে। এবারে একটা জিনিস ভাবো যে আমাদের বিভিন্ন জায়গাতে যে চার্জগুলো বা আধানগুলো এক্সিস্ট করে সেগুলো কিরকম হতে পারে? আমরা যদি লেখার চেষ্টা করি সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু এনই। এটাকে বলা হয় আধানের কোয়ান্টায়ন তত্ত্ব। কোয়ান্টায়ন তত্ত্ব এটা দ্বারা কি বোঝা যায়? এটা দ্বারা এটাই বোঝা যায় যে আমাদের এই জগতে যত রকমের আধান বা চার্জ এক্সিস্ট করতে পারে সেগুলো কিন্তু ইলেকট্রন বা এই যে ইলেকট্রনের সামনে একটা এন আছে, সেটা কি? তার মানে এটাই বোঝাচ্ছে যে ইলেকট্রনের যে আধান বা চার্জ তার মাল্টিপল হবে। কিন্তু এখানে এই কথাটা কিন্তু শেষ হয়নি। কোথায় গিয়ে শেষ হচ্ছে? এই এন এর ভ্যালুটা 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3 এরকম হতে পারে। মানেটা কি? দেখো আমি এখানে 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3 যা লিখেছি সেগুলো সবই কিন্তু পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তাহলে আমাদের কিন্তু ফ্র্যাকশন বা ভগ্নাংশে চার্জ থাকতে পারে না থিওরিটিক্যালি। ক্লিয়ার? তার মানে আমরা এটা দিয়ে কি বুঝছি? কোনো একটা জিনিসের আধান হতে পারে ই, হতে পারে প্লাস 2ই, হতে পারে মাইনাস 5ই, হতে পারে 11ই, এইরকম হতে পারে। মানে একটা ইলেকট্রনের আধানের কি হয়? পূর্ণ সংখ্যার গুণিতক
বা ইন্টিগ্রাল মাল্টিপল, এটাকে আধানের কোয়ান্টায়ন তত্ত্ব বা কোয়ান্টিজেশন অফ চার্জ বলা হয়। সুতরাং আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে আমাদের এই জগতে বা বিশ্বে বা ওয়ার্ল্ডে সব জায়গাতেই কিন্তু আধান বা চার্জ বর্তমান, এবং সেখান থেকে আমরা কোনোভাবে তড়িৎ বা ইলেকট্রিসিটি পেতে পারি। এইবারে আমাদের মাথায় আসছে অন্য প্রশ্ন। আমি এক্ষুনি বললাম যে আমাদের অ্যাজ এ হোল অ্যাটম বা যাই হোক, নিউক্লিয়াই হোক বা ধরো মলিকিউল, ধর যা খুশি, অণু, পরমাণু, নিউক্লিয়াস, যাই হোক, এই অ্যাজ এ হোল এই যে পুরো অণুটা বা পরমাণুটা নিউট্রাল বললাম বা নিস্তড়িত বললাম। এখন যদি কোনো জিনিস নিস্তড়িত হয়, অর্থাৎ তড়িৎ না থাকে, তাহলে তার ভিতর থেকে আমি তড়িৎ পাবো কি করে? ধরো আমি এটার জন্য একটা খুব সহজ এক্সাম্পল নিয়ে নিই। আমার কাছে ধরো সোডিয়াম পরমাণু আছে Na। সোডিয়ামের নিচে আমরা 11 লিখি, ওপরে 23 লিখি। এটা দ্বারা কি প্রকাশ করা যায়? এই 11টাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক। এই 11টা মানে কি? প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সোডিয়ামে 11টা, দুটোই 11টা করে আছে। তার মানে কি 11টা প্লাস চার্জ, 11টা মাইনাস চার্জ আছে। তাহলে আমরা এটার ইলেকট্রন বিন্যাসটা এঁকে ফেলি। ধরো এই হচ্ছে আমার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে প্রথমে কটা থাকবে? দুটো থাকবে, তোমরা জানো। তারও বাইরে কি হবে? 8টা থাকবে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা হয়ে গেল। এবারে তারও বাইরে আমাদের কটা হয়ে গেছে? 2 8 10, তাহলে তারও বাইরে কি থাকবে? আরো 1টা থাকবে। এইবারে টোটাল এইটা যদি আমাদের একটা সোডিয়াম পরমাণু নিউক্লিয়াস হয়, তার চারিদিকে 11টা ইলেকট্রন এইভাবে ঘুরে বেড়াবে। এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। এবারে ধরো আমি এই সোডিয়ামটাকে কোনোভাবে বাইরে শক্তি অ্যাপ্লাই করলাম বা এনার্জি দিলাম, তাহলে কি হবে? এই যে বাইরের সব থেকে বেশি ইলেকট্রনটা আছে, মানেটা কি? একদম বাইরে, সেটা কি হবে? এখান থেকে বেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে। কেন এটাই বেরোবে? কেন ভেতরের গুলো বেরোবে না? তার কারণটা হচ্ছে, দেখো এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি আছে, তার ফলে এদের উপর নিউক্লিয়াস খুব তাদেরকে একদম স্ট্রং ফোর্স দ্বারা বা খুব একটা বলতে পারো যে একটা স্ট্রং বল দ্বারা আকর্ষণ করে রেখেছে বা আটকে রেখেছে। তার মানে আমরা বুঝতে পারছি এখানে যত কটা ইলেকট্রন আছে তাদের মধ্যে এই ইলেকট্রনটা সব থেকে উইকলি অ্যাট্রাক্টেড, মানে কি সব থেকে উইকলি একে টানছে নিউক্লিয়াস। তাই জন্য এটা একটু শক্তি পেলে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন দেখো, যদি এখান থেকে একটা ইলেকট্রন কোনোভাবে বেরিয়ে যায়, তাহলে এর মধ্যে তো প্রোটন 11টাই আছে, কিন্তু যদি বেরিয়ে যায় তাহলে প্রোটন 11টা থাকলেও ইলেকট্রন হয়ে যাবে কটা? 10টা। তাহলে এই জিনিসটার মধ্যে একটা প্লাস আধান দেখা যাবে। এই যে প্লাস আধান বা প্লাস চার্জটা লিখলাম, এটাকে তোমরা জানো আয়ন বলে, এটাকে বলা হয় ক্যাটায়ন। প্লাস বলে কিন্তু আমাদের কিছু হয় না তড়িতে। আমাদের প্লাস মানে হচ্ছে অ্যাবসেন্স অফ ইলেকট্রন বা ইলেকট্রন যেখানে কম আছে। যেখানে ইলেকট্রন কম আছে সেটা প্লাস, যেখানে ইলেকট্রন বেশি আছে সেটা মাইনাস। এরকম নয় যে প্লাস মানে তাকে একটা প্লাস আধান বা প্লাস চার্জ দেওয়া হয়েছে। আমাদের এখানে প্লাস চার্জের কোনো এক্সিস্টেন্স নেই। মাইনাস অর্থাৎ ইলেকট্রনের সাহায্যে আমরা সবকিছুকে প্রকাশ করার চেষ্টা করি। এইবারে আমরা এটুকু বুঝতে পারলাম যে কোনোভাবে যদি আমি বাইরে থেকে শক্তি দিই বা এনার্জি দিই, তাহলে আমরা সেখান থেকে চার্জ প্লাস মাইনাস এগুলো পেতে পারি। এবারে আমাদের মাথায় আসছে অন্য প্রশ্ন, যে এই যে বাইরে থেকে শক্তি বা এনার্জি আমরা দিচ্ছি, কিভাবে দেব? আমি আগেই বলেছি ফিজিক্স মানে হচ্ছে ডেইলি লাইফ এক্সাম্পল। ধরো আমি একটা খুব সহজ এক্সাম্পল দিই। তুমি একটা চিরুনি নিয়ে, ধরো এরকম একটা চিরুনি আছে, চিরুনিতে যেমন খাঁচ খাঁচ কাটা থাকে এরকম ভাবে চিরুনি আছে। এই চিরুনিটা নিয়ে নিজে, এটা বাড়িতেও করে দেখতে পারো, খুব ছোটবেলা থেকে এই এক্সপেরিমেন্টটা করছো। একটা চিরুনি নিয়ে মাথার যে চুল আছে অনেকবার ধরে আঁচড়াও, আঁচড়ে নিলে। এবার এই জিনিসটাকে নিয়ে
আমি ছোট ছোট কাগজের টুকরোর কাছে গিয়ে ধরব। তাহলে আমি আবার বলছি, এই চিরুনিটা নিয়ে মাথার চুলটা কয়েকবার আঁচড়াও, তারপর এটা নিয়ে গিয়ে কয়েকটা ছোট ছোট কাগজের টুকরো, বেশি বড় হলে হবে না কিন্তু, ছোট ছোট কাগজের টুকরোর কাছে গিয়ে ধরো। কি দেখতে পাবে? এগুলো লাফিয়ে লাফিয়ে এর মধ্যে আটকে যাচ্ছে। কেন আটকাচ্ছে? তাহলে এটাই হচ্ছে আমাদের তড়িতের খেলা। তাহলে কিভাবে আটকাচ্ছে এই জিনিসটা আমাদের এক্সপ্লেন করতে হবে। ঠান্ডা মাথায় ভালো করে দেখো। ধরো আমার কাছে দুটো বস্তু আছে, এই একটা বস্তু আর এই একটা বস্তু। আমি এটাকে এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম। এবার যখন এই এ বস্তু আর বি বস্তুকে একসঙ্গে আমি ঘষছি বা কোনোভাবে এটার সঙ্গে এটাকে ইংলিশে বলা হয় রাব করছি, রাবিং বলা হয়, ঠিক আছে? তাহলে কি হবে? এদের সংযোগস্থলে কি উৎপন্ন হবে? তাপ শক্তি উৎপন্ন হবে বা হিট এনার্জি তৈরি হবে। তাহলে এই হিট এনার্জিটা এই দুটো বস্তুর উপরেই অ্যাপ্লিকেবল হবে বা তাপ শক্তিটা দুটো বস্তুর উপরে গিয়ে পড়বে। এই যে তাপ শক্তিটা, সেটা বাইরে থেকে যখন অ্যাপ্লিকেবল হবে, তখন কোনো একটা বস্তু থেকে কিছু ইলেকট্রন অন্য বস্তুতে চলে আসার চেষ্টা করবে। আমি ধরে নিচ্ছি এখানে যে এ বস্তু থেকে বি বস্তুতে কিছু ইলেকট্রন জাম্প করে চলে আসছে। তাহলে কি হবে? এখানে 3টে ইলেকট্রন চলে এসেছে, আমি 3টে মাইনাস দিয়ে দিলাম। আর এখান থেকে যদি 3টে ইলেকট্রন চলে আসে, তাহলে আমাদের এখানে 3টে প্লাস হয়ে যাবে। এই ঘটনা ঘটার চেষ্টা করবে। তাহলে এখানে এখন কি হয়ে গেছে? ইলেকট্রন কম আছে, ডেফিসিট অফ ইলেকট্রন হয়ে গেছে। আর এখানে ইলেকট্রন বেশি আছে, মানে এক্সেস অফ ইলেকট্রন হয়ে গেছে। এবারে আমরা কি জানি? যে এই যে পুরো ঘটনাটা ঘটছে, তারপরে একটা অদ্ভুত ফিনোমেনা দেখা যায়। কি দেখা যায়? এটার পরে এই প্লাস আর মাইনাস পরস্পরকে অ্যাট্রাক্ট করছে বা আকর্ষণ করছে, এটা কিন্তু দেখা যায়। তার মানে এটা দিয়ে আমি কি বুঝতে পারছি? যে এই যে প্লাস আর মাইনাস কি হয়? পরস্পরকে আকর্ষণ করে বা অ্যাট্রাক্ট করছে, আকর্ষণ করছে বা অ্যাট্রাক্ট করছে বা অ্যাট্রাকশন দেখা যাচ্ছে। ক্লিয়ার হলো? এইবারে আমরা আরো কিছু এক্সপেরিমেন্ট করেছি, এগুলো সবই কিন্তু এক্সপেরিমেন্টাল রেজাল্ট। তোমরা যদি এগুলো ডিটেলসে জানতে চাও যে চার্জ প্লাস হচ্ছে, মাইনাস হচ্ছে, আকর্ষণ হচ্ছে, বিকর্ষণ হচ্ছে, সব থেকে ভালো এক্সপেরিমেন্ট এটা দেখা কি? গোল্ড লিফ এক্সপেরিমেন্ট। স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। তোমরা যদি ইউটিউবে বা বিভিন্ন বইতে একটু খুঁজে টুজে দেখো, তাহলে কিন্তু চোখের সামনে এক্সপেরিমেন্টটা খুব সহজে অ্যানিমেশনের সাহায্যে দেখতে পেয়ে যাবে। এবারে আমরা এখানে বুঝতে পারলাম যে প্লাস মাইনাস আকর্ষণ করছে, তাহলে এগুলো কি? বিপরীত আধান বা অপোজিট চার্জেস। তাহলে এখান থেকে বলতে পারি আমরা প্লাস প্লাস কি হবে? বিকর্ষণ করবে বা রিপালশন হবে। তাহলে এখান থেকে আমরা একটা ব্যাপার ক্লিয়ার হয়ে যাচ্ছি যে যদি অপোজিট চার্জেস হয় বা বিপরীত আধান হয়, তাহলে তারা আকর্ষণ করবে। আর যদি সিমিলার চার্জ হয়, অর্থাৎ দেখো দুটোই প্লাস হতে পারে বা দুটোই মাইনাস হতে পারে, তারা কি করবে? বিকর্ষণ করবে। পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো? এটার বদলে আমি আরেকটা এক্সপেরিমেন্টের তোমাদের উদাহরণ দিচ্ছি। আমি আগে ছবিটা এঁকে ফেলি। এখানে করা হয়েছিল কি? একটা এরকম ধরো ছাদ আছে, সেখান থেকে সুতোর সাহায্যে একটা বেলুনকে এরকম ভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর আরেকটা সুতোর সাহায্যে আরেকটা বেলুনকে এভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? এবারে এই দুটো বেলুন পরস্পরের সাথে ঘষা হয়েছে, এদের সংযোগস্থলটা বা কন্ট্যাক্ট এরিয়াটা, তারপর ছেড়ে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে এটা এই দিকে যাচ্ছে আর এটা এই দিকে যাওয়ার চেষ্টা করছে। ক্লিয়ার? আবার অনেক সময় দেখা যায় যে এটা ভেতরের দিকে আসছে, এটাও ভেতরের দিকে আসছে। ব্যাপারটা হচ্ছে যদি দুটোই এরকম ভাবে আমি দুটো বেলুন ঘষার চেষ্টা করি, অন্যভাবে বলতে পারি যে অন্য একটা দণ্ড নিয়ে আমি আবার এদের সঙ্গে ঘষতে পারি, যা খুশি করতে পারি, আলটিমেটলি যখনই আমি কোনোভাবে ঘর্ষণ করার চেষ্টা করছি, তখনই কিন্তু কি দেখা যাচ্ছে? যে এরা আর স্বাভাবিক অবস্থায় নেই, হয় এদিকে সরছে বা কোনো কোনো এক্সপেরিমেন্টে দেখা যায় এই দিকে সরছে। স্বাভাবিক ব্যাপার, যখন তাদের মধ্যে বিকর্ষণ হবে বা রিপালশন হবে, তখন দূরের দিকে যাবে, আর যখন আকর্ষণ হবে
তখন কাছের দিকে আসবে। এটা খুবই সিম্পল ব্যাপার। এবারে আমাদের মাথায় নেক্সট প্রশ্ন আসছে, আচ্ছা এই যে আমি বললাম দুটো বস্তু ঘষার পর একটাতে প্লাস একটাতে মাইনাস তৈরি হচ্ছে, এই জিনিসটা কোনটাতে প্লাস কোনটাতে মাইনাস হবে? এটা তো যখন তখন যা কিছু হতে পারে না। ফিজিক্সে সবসময় একটা নির্দিষ্ট লজিক মেনে সবসময় ফিজিক্স চলে, কখনো তার ব্যতিক্রম হয় না। সুতরাং তোমরা কি করবে, তোমাদের টেক্সট বই আছে, সেই টেক্সট বইয়ে দেখবে একটা সুন্দর করে টেবিল করা আছে। সেই টেবিলে 1 2 3 4 5 6 এইভাবে পরপর পরপর কিছু মেটেরিয়ালের নাম লেখা আছে, কিছু পদার্থের নাম লেখা আছে। এগুলো কিন্তু অর্ডার ওয়াইজ আমাদের মুখস্থ রাখতে হবে, মানে কোনটার পর কোনটা আছে। ধরো আমি 1 নম্বরের সাথে 3 নম্বরের কোনোভাবে ঘর্ষণ করলাম বা ঘষে দিলাম, তাহলে মনে রাখবে যেটা উপরে আছে তাতে প্লাস হবে, যেটা নিচে আছে তাতে মাইনাস তৈরি হবে। ধরো আমি 2 নম্বর আর 6 নম্বর ঘষলাম, তাহলে এখানে তৈরি হবে প্লাস, এখানে তৈরি হবে মাইনাস। তাহলে এই টেবিলটা মনে রাখাটা প্রচন্ড বেশি পরিমাণে জরুরি এই কারণে, এবং অর্ডার ওয়াইজ পরপর গুলিয়ে যেন না যায়, কারণ অর্ডার গুলিয়ে গেলে প্লাস মাইনাস গুলিয়ে যাবে। যেটা উপরে থাকবে অপেক্ষাকৃত সেখানে তৈরি হবে প্লাস, যেটা নিচে থাকবে তাতে তৈরি হবে মাইনাস। ক্লিয়ার? তাহলে আমরা এটুকু বুঝতে পারছি যে আমাদের ডেইলি লাইফে আমরা কোনোভাবে চার্জ বা আধান পাই। এবার এই জিনিসটাকে স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক্স বলে কেন সেটা আমাদের জানতে হবে। এখানে ধরো যে কোনো দুটো বস্তু যে আমি এঁকেছিলাম, যে এখানে যে একটা বস্তু আছে এবং এখানে ধরো আরেকটা বস্তু আছে, এখানে প্লাস তৈরি হয়েছিল, এখানে মাইনাস তৈরি হয়েছিল। এই যে চার্জগুলো সেগুলো কিন্তু একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারে না বা যেতে পারে না, তাই জন্য এরা একটা জায়গায় স্থির থাকে। সেইখান থেকেই নাম এসছে স্থির তড়িৎ, অর্থাৎ এখানে আধানগুলো স্ট্যাটিক হয়ে আছে বা স্থির হয়ে আছে। দ্যাটস ওয়াই আমি এটাকে কি বলবো, স্থির তড়িৎ বলার চেষ্টা করব। ধরো আমি এর বদলে একটা তার নিলাম, এরকম ভাবে একটা ওয়্যার নেওয়ার চেষ্টা করলাম, সেই তারের মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহ ঘটে আমরা জানি। এই যে আমরা সুইচ অন করি, তাই না, যে কোনো একটা জায়গায় যদি সুইচ অন করি তাহলে ফট করে লাইটটা জ্বলে ওঠে বা ফ্যান জ্বলে ওঠে বা ফ্যানটা ঘুরতে আরম্ভ করে। তাহলে এটা কেন ঘটে? তার কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তারের মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহ হয়, অর্থাৎ ইলেকট্রনগুলো দেখো এখানে বা আধানগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরতে পারছে। তার ফলে ধরে নেওয়া হয় যেদিকে ইলেকট্রন যাচ্ছে তার উল্টো দিকে তড়িৎ প্রবাহিত হয়। ক্লিয়ার হলো? তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, প্রবাহী তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। কেন? তার কারণ ইলেকট্রনগুলো কিন্তু তারের মধ্যে দিয়ে মুভ করছে। এখন আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আচ্ছা এই যে আমি সুইচ অন করলাম, ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে আমাদের লাইট জ্বলে গেল, তার মানে কি ইলেকট্রনগুলোর গতিবেগ প্রচন্ড বেশি? না, এই যে ইলেকট্রনগুলো মুভ করছে বা যাচ্ছে, তাহলে একটা তারের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো যাওয়ার সময় তার যে গতিবেগ হয় তাকে আমরা বলি ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রনস। ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রনস বা বিচলন বেগ, ইলেকট্রনের বিচলন বেগ। জিনিসটা খুবই সোজা, একটা তারের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো যে গতিবেগে যায় তাকে আমরা ড্রিফট ভেলোসিটি বলি। ড্রিফট কেন? ইলেকট্রনগুলো যাওয়ার সময় নিশ্চয়ই কোথাও না কোথাও ধাক্কা লাগবে, তাই জন্য আমরা এই ধাক্কা লাগলে কি একটা ড্রিফট ব্যাপার চলে আসে, এই জন্য এটাকে বলি ড্রিফট ভেলোসিটি। মনে রাখবে যে ইলেকট্রনের যে গতিবেগ, এই যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের গতিবেগটা কিন্তু তড়িতের গতিবেগ, মানে কি এই যে তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহিত হচ্ছে তার থেকে অনেক কম হয়। ক্লিয়ার? তাহলে আমি আবার বলছি, এই যে তড়িতের বেগ সেটা আলোর গতিবেগের বা লাইটের ভেলোসিটির প্রায় কাছাকাছি হলেও ইলেকট্রনের গতিবেগ অনেক কম হয়। তাহলে এখানে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, ভাববে এটা যে আচ্ছা কারেন্ট তো এই ইলেকট্রন গেলে তবেই তো আমি কারেন্টটা পাবো, তাহলে কারেন্টের গতিবেগ এত বেশি, আলোর গতিবেগের প্রায় সমান,
কিন্তু ইলেকট্রনের গতিবেগ এত কম কেন? এই দুটো তো সমান হওয়া উচিত ছিল, এটার ফলেই তো আমি এটা পাচ্ছি। একটার গতিবেগ কম, একটার গতিবেগ মানে বেশি কেন? এটা ভেবে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। এটা যদি তোমরা জানাতে চাও, কোথায় জানাবে? ভিডিওর তলায় কমেন্ট বক্স আছে, সেখানে কিন্তু লিখে জানাবে। ওকে, আমরা চলে আসি এর পরের থিওরিতে। এই যে দুটো আধান বা চার্জ আমরা পড়ার চেষ্টা করলাম, সেই দুটো আধান বা চার্জ আমি কি লিখেছি? আকর্ষণ করছে, বিকর্ষণ করবে, মানে তাদের মধ্যে একটা ফোর্স বা বল প্রযুক্ত হচ্ছে। তাহলে এই যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটার মান কত বা ম্যাগনিটিউড কত, সেটা আমাকে বার করতে হবে। সেটার জন্যই এই চ্যাপ্টারে কুলম্ব বলে একজন সায়েন্টিস্ট একটা সূত্র আবিষ্কার করেছিলেন, যাকে কুলম্বস ল বলা হয়। কুলম্বস ল কি বলেছে? ধরো আমার কাছে দুটো আধান আছে বা চার্জ আছে, একটা হচ্ছে +q1, একটা হচ্ছে +q2। তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব আমি আবার মেনশন করছি, আমি অলরেডি গ্র্যাভিটেশনে কিন্তু একবার পড়িয়েছি যে দুটো ভর যদি আমার কাছে থাকে মাস m1 m2, তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব কিন্তু নিতে হয়। এখানেও কিন্তু কেন্দ্রের মধ্যে দূরত্ব আমাকে নিতে হবে। তাহলে তাদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেটা q1 q2 এর সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে, মানে কি সমানুপাতিক হবে। আগেরটার সঙ্গে মিল খুঁজে পাচ্ছ না? একদম সেম। আগেরটায় m1 m2 ছিল, এখানে q1 q2, আর তাদের মধ্যে কি হচ্ছে? r স্কয়ারের সাথে ব্যস্তানুপাতিক, মানে কি তাদের যত এরকম দূরত্ব বাড়বে বা ডিসটেন্স বাড়বে, তত তাদের মধ্যে ফোর্সটা কি হবে? কম থাকবে। এবারে তাহলে আগেরটার সঙ্গে ডিফারেন্সটা কি? আচ্ছা, ডিফারেন্স জানানোর আগে এটাকে আমি ইকুয়াল টু দিয়ে একটা k নিয়ে চলে আসতে পারি, আর q1 q2 বাই r স্কয়ার লিখতে পারি। এই যে দুটো ল লিখলাম, এটাও দেখো f ইকুয়াল টু k q1 q2 বাই r স্কয়ার, আর আগে যেটা করেছিলাম f ইকুয়াল টু g m1 m2 বাই r স্কয়ার। এই দুটোকেই বলা হয় ফিজিক্সের ভাষায় ইনভার্স স্কয়ার ল। কেন এরকম বলা হয়? তার কারণ দেখো, এই যে r স্কয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক, তাই জন্য এটা আর এটা এই দুটোকেই বলা হয় ইনভার্স স্কয়ার ল ফিজিক্সের ভাষায়। তাহলে এই কেটা তো কনস্ট্যান্ট, তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। এই যে জিনিসটা পেলাম, তার সঙ্গে আগেরটা ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে মহাকর্ষীয় বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ, ওটা সব সময়ের জন্যই আকর্ষণ বল হবে। কিন্তু এখানে দেখো এটা প্লাস নিয়েছি, তাহলে এদের মধ্যে কি হবে? বিকর্ষণ হবে, বাইরের দিকে বেরিয়ে যাবে, এটা যাবে এইদিকে, এটা যাবে এইদিকে। খুবই সিম্পল ব্যাপার। কিন্তু যদি আমি কোনোভাবে একটা মাইনাস নিতাম, ধরো আমি এটা চেঞ্জ করে মাইনাস নিই, তাতেও কিন্তু f এর ভ্যালুটা সেমই থাকবে, অর্থাৎ k q1 q2 বাই r স্কয়ারই থাকবে, কিন্তু আমাদের নেচারটা হয়ে যাবে কি? অ্যাট্রাকটিভ, অর্থাৎ এটা এইদিকে আসার চেষ্টা করবে, এটা এইদিকে আসার চেষ্টা করবে। ক্লিয়ার? তাহলে দুটোর মধ্যে এটাই সবথেকে বেসিক ডিফারেন্স, যে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার বা আকর্ষণ বল, আর এটা আকর্ষণ বিকর্ষণ দুটোই হতে পারে। ক্লিয়ার হলো? এবারে আমাদের কাজ হচ্ছে এই কে, এই জিনিসটা সম্পর্কে ফার্দার একটু প্রসিড করব, আমরা জিনিসগুলো জানার চেষ্টা করব। যদি আমরা জানার চেষ্টা করি লিমিটেশনটা কি, আগেরগুলোর মতোই কিন্তু সেম জিনিস অলরেডি আমি পড়িয়েছিলাম। পয়েন্ট মাস বলে একটা জিনিস পড়িয়েছিলাম, বিন্দু ভর। এখানেও সেরকম পয়েন্ট চার্জ আছে, কিন্তু কখন আমি সেটাকে পয়েন্ট চার্জ বলবো এটা কিন্তু তোমরা আগের ভিডিওতেই পেয়ে গেছো। কি বলেছিলাম? যখন তাদের যে রেডিয়াস বা ব্যাসার্ধটা কি হয়, এই ডিসটেন্সের তুলনায় অনেক কম হবে, তখন তাকে আমি বলবো পয়েন্ট চার্জ। এটা কিন্তু অলরেডি আমি এক্সপ্লেন করে দিয়েছি। আর মহাকর্ষ সূত্র বা গ্র্যাভিটেশনাল যে আমাদের ফোর্সটা ছিল বা ল ছিল, তার যা লিমিটেশন, এটারও সেম লিমিটেশন, অর্থাৎ খুব কম দূরত্ব হয়ে গেলে বা খুব লো ডিসটেন্স হলে এই ল আমি আর অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আগেটার সঙ্গে এটা ম্যাক্সিমাম থিওরি কিন্তু সেম, কিছু অল্প ডিফারেন্স আছে। তাহলে আমরা যেটা করব, আগে কে এর এককটা বার করে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আগেরটার সঙ্গে কম্পেয়ার করে আগে জিটা বার করার চেষ্টা করি, তাহলেই তোমরা এটা পেরে যাবে। জি সমান সমান কি হয়ে যাচ্ছে? f * r² বাই m1 বা m1 m2। তাহলে কি হয়ে যাবে?
এটা হচ্ছে নিউটন, এটা হচ্ছে মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে কেজি স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2, এটা হয়ে যেত। আর এখানে একইভাবে F ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার থেকে লেখা যায় কে সমান সমান F আর স্কোয়ার বাই Q1 Q2। তার মানে এটা কি হয়ে যাবে F টা কত নিউটন মিটার স্কোয়ার বাই কুলম টু দি পাওয়ার -2। কেন এটাও কুলম এটাও কুলম, আধানের এসআই একক হচ্ছে কুলম, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় পড়ে খুব সুন্দরভাবে তোমাদের ডিরাইভ করে দেখিয়ে দিলাম, ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। এরপরে আমরা চলে আসছি কে এর ভ্যালু। কে এর যখন ভ্যালু বার করতে চাই তখন কিন্তু এখানে এসআই সিজিএস দুটোই আছে। কে সমান সমান আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট, এটাকে এপসাইলন বলা হয়, এপসাইলন, ইংলিশ হচ্ছে এপসাইলন, এবং তারপরে হচ্ছে নট। নট, এই নট মানে কি সেটা আমি বলার চেষ্টা করছি জিনিসটা। এটা হচ্ছে এসআই, ঠিক আছে? এটা লিখলাম কার জন্য? বায়ু বা শূন্য স্থানের জন্য, অর্থাৎ এয়ার বা ভ্যাকুয়ামের জন্য আমরা এই ফর্মুলাটা লেখার চেষ্টা করেছি। যখনই দেখবে তলায় এরকম জিরো বলে জিনিসটা আছে, সেই জিরো থাকলেই এটা বাই ডিফল্ট বায়ু বা শূন্য স্থানের জন্য। এই জিনিসটাকে বলা হয় এপসাইলন নট, কে বলা হয়, এটা তোমরা ডিটেইলসে 12 এ পড়বে, এটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা। কার? শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এটা অ্যাকচুয়ালি কি? সেটা হচ্ছে আমি আগেই বলেছিলাম গ্র্যাভিটেশনাল লতে যে জি হচ্ছে এমন একটা জিনিস যেটা আনা হয়েছে ডিফারেন্ট পারপাসে, কনস্ট্যান্টের জন্য। এখানে এই যে কে বলে জিনিসটা আছে, এটা কার উপর ডিপেন্ড করে? মাধ্যমের উপর ডিপেন্ড করে বা মিডিয়ামের উপর ডিপেন্ড করে, অর্থাৎ বিভিন্ন মিডিয়ামের জন্য বিভিন্ন। তাহলে এই পারমিটিভিটি অফ ফ্রি স্পেসটা অ্যাকচুয়ালি কি? এখানে তো শূন্যস্থান মেনশন করে দিয়েছি, কিন্তু যদি আমি এমনি লেখার চেষ্টা করি তাহলে লিখবো 1/4 পাই এপসাইলন, এপসাইলন আর নটটা দেব না। জিরো লেখার মানে এটা শূন্যস্থান বা এয়ার, কিন্তু এমনি দিলে, কিছু না দিলে, ওটা এনি মিডিয়াম, যে কোনো মাধ্যমের জন্য। তাহলে এটা কি করা হয়েছে, এটা কেন আনা হয়েছে? এটা একটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, কিন্তু এই কনস্ট্যান্টটা আনা হয়েছে এই কারণে, তার কারণ যাতে এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে এরকম একটা টার্ম আমাদের দরকার। ক্লিয়ার? তাহলে এটা গেল এসআই। আর যদি আমরা সিজিএস এ করার চেষ্টা করি তাহলে এয়ার বা ভ্যাকুয়ামের জন্য বা শূন্যস্থান বা ভ্যাকুয়ামের জন্য কে এর মানটা আমরা 1 ধরে নিই। ক্লিয়ার? এই জিনিসগুলো তোমাদের বুঝতে এই মুহূর্তে একটু সমস্যা হতে পারে, কিন্তু আমি যেটা তোমাদের রেফার করব, তোমরা টার্মগুলো শুধুমাত্র জেনে রাখো, এটার থেকে বেশি ডিটেইলসে তোমাদের আর এখন লাগবে না, তোমাদের লাগবে ক্লাস 12। তোমরা এই জিনিসগুলো পরপর পরপর জেনে রাখো, তাহলে কি হবে, পরবর্তীকালে তোমাদের কিন্তু হেল্প হবে। ক্লিয়ার হলো? তাহলে আমরা কে এর একক, তার মান, এগুলো সব জেনে নেওয়ার চেষ্টা করলাম। এবারে আমি যে এসআই তে লিখলাম 1/4 পাই এপসাইলন নট, সেটার একটা ফিক্সড মান আছে। কি মান? এটার মান হচ্ছে 9 × 10⁹ এসআই একক। আমরা তো একক অলরেডি বার করে ফেলেছি। আর যদি শুধু বলে যে এপসাইলন নট এর মান কত, 8.854 × 10⁻⁻12 এসআই একক। এগুলো জাস্ট জিকের মতো করে এখন মনে রাখবে, ইনফরমেশন মাথায় রাখবে, কারণ এখন তোমাদের যে ফিজিক্সের পড়াশোনা সেগুলো অনেক বেসিক থেকে শুরু হয়, এরপরে 8, 9, 10, 11, 12 আস্তে আস্তে এগোবে, তখন কিন্তু এগুলো কাজে লাগবে, এবং তখন অবভিয়াসলি এগুলো আরো ডিটেইলসে তোমরা বোঝার চেষ্টা করবে, মানগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ক্লিয়ার? আমরা চ্যাপ্টারের প্রায় শেষের দিকে চলে এসেছি। এবারে আমাদের যেটা পড়তে হবে যে আচ্ছা এতক্ষণ ধরে আমরা যেটা বুঝলাম যে প্লাস প্লাস তো পরস্পরকে কি করছে, প্লাস প্লাস আর মাইনাস মাইনাস কি হচ্ছে, রিপালশন হচ্ছে বা বিকর্ষণ হচ্ছে, এটা আমরা জানি। আর প্লাস মাইনাস যেটা হবে সেটা হচ্ছে অ্যাট্রাকশন বা আকর্ষণ, এটা আমি জানি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়। কি দেখা যায়? যেটা আমি শুরুতে বলছিলাম, চিরুনি দিয়ে চুল আঁচড়ে তুমি এটা কাগজের কাছে ধরছো। আমি এটুকু বুঝতে পারলাম যে আমার কাছে যে চিরুনিটা আছে, ধরো এরকম ভাবে চিরুনি আছে,
চিরুনি যখন আমি চুলের সাথে ঘষেছি তখন ধরো এখানে প্লাস চলে এসেছে, আমি ধরে নিচ্ছি এখানে প্লাস এসেছে। কিন্তু এই যে কাগজগুলো যেগুলো ছিল না এখানে এরকম ভাবে কাগজগুলো ছিল, সেই কাগজে তো কোনো আধান নেই, বা পেপার যেগুলো ছোট ছোট পিস অফ পেপার তাতে তো কোনো চার্জ ছিল না বা আধান ছিল না। তাহলে প্লাস আর মাইনাসের মধ্যে অ্যাট্রাকশন হচ্ছে বা আকর্ষণ হচ্ছে, কিন্তু প্লাস আর কোনো চার্জ নেই তাদের মধ্যে কি করে অ্যাট্রাকশন হচ্ছে? এটা তো আমরা এখনো পড়াশোনার চেষ্টা করিনি, তাই না? তাহলে এই ব্যাপারটা আমাদের জানতে লাগবে। তাহলে এই থিওরিটা তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু আমাদের এখানে যেটা জানছি যে কোন একটা চার্জ বডি বা আহিত বস্তু নিস্তড়িত বস্তুকে কিভাবে আকর্ষণ করে। ফিজিক্সে যে কনসেপ্ট দ্বারা এটাকে বোঝানো যায় তাকে বলা হয় আবেশ বা ইন্ডাকশন। আবেশ বা ইন্ডাকশন। ভালোভাবে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, ঠান্ডা মাথায় বুঝবে। ধরো আমার কাছে একটা বডি আছে এইরকম, আরেকটা বডি তার কাছাকাছি আছে এইরকম। এই বডিটা পুরোটা প্লাস, মানে কি এর মধ্যে ইলেকট্রনের অনেক ঘাটতি আছে, ক্লিয়ার? যখন আমি এইটা কিন্তু নিস্তড়িত, এটা নিস্তড়িত মানে কি নিউট্রাল। যখনই আমি কোন একটা প্লাস বা মাইনাস একটা বডি আমি কোন একটা নিস্তড়িত বডির কাছে নিয়ে আসার চেষ্টা করব, তখন কি হবে, এই প্লাস গুলো জোর করে এর মধ্যে কি আছে, মাইনাস প্লাস তো মিশে আছে, আলাদা করে কিছু নেই, বা ধরো পুরোটা সমান সমান আছে, কি হবে এর কাছাকাছি জায়গাতে কি হবে, মাইনাস গুলোকে টেনে নিয়ে চলে আসবে। এই বডির মধ্যে যে প্লাস মাইনাস গুলো মিশে আছে তার মধ্যে মাইনাস গুলো গিয়ে কি করবে, কাছাকাছি টেনে আনার চেষ্টা করবে, আর এই বডির মধ্যে যে প্লাস গুলো আছে সেগুলো দূরের দিকে পাঠিয়ে দেবে। এটা আমরা জানি যে প্লাস মাইনাসে আকর্ষণ হয়, প্লাস প্লাসে বিকর্ষণ হয়। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে কাছাকাছি অঞ্চলে বা নিয়ারেস্ট পয়েন্টে বিপরীত আধান তৈরি হয়। আমি ইংলিশেও এটা লিখে দেবো একটু পরে, তৈরি হলো। আর দূরবর্তী অঞ্চলে সম আধান তৈরি হলো, তার মানে আমি কি লিখতে পারি, অপোজিট চার্জেস আর ইনডিউসড at nearest point are similar charges are induced at far point, দূরে দূরে। তাহলে এবারে কি এই প্লাস গুলো কি করবে, এই মাইনাস গুলোকে আকর্ষণ করবে, তার ফলে এই জিনিসটা এর আগে এই দিকে সরে আসার চেষ্টা করবে। তাহলে আমরা এখানে ক্লিয়ারলি বুঝতে পারছি যে আকর্ষণ বা অ্যাট্রাকশনের আগে কি ঘটছে, আবেশ ঘটছে। তাই জন্য তোমাদের কিন্তু ক্লাস 8-এ এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে যে প্রমাণ করো আকর্ষণের পূর্বে আবেশ হয়, মানে কি ইন্ডাকশন হ্যাপেন্স বিফোর অ্যাট্রাকশন। কি বলতে হবে, প্লাস একটা বডি নিয়ে নেবো বা মাইনাস নেবে তোমাদের ইচ্ছা, কাছাকাছি মাইনাস থাকবে, দূরে প্লাস থাকবে, তার কি হবে, এটাকে অ্যাট্রাক্ট করবে। হয়ে গেল, সিম্পল, ক্লিয়ার? এবারে এই যে ইন্ডাকশন, তার সাহায্যে আমরা যে কোনো একটা বস্তুকে আহিত কি করে করতে পারি সেটা আমাদের দেখতে হবে। ধর এরকম একটা বডি আছে আর একটা বডি এরকম আছে, এবারে এটা পুরোটা প্লাস, তাহলে এতক্ষণে যা শিখলাম এখানে একটা মাইনাস তৈরি হবে এরকম ভাবে সবকটা, এখানে সবকটা প্লাস তৈরি হবে। এবারে এই দুটো টার্মকে আমরা বা এই দুটো যে আধান তাদেরকে একটা ফিক্সড টার্ম বলতে পারি, এটাকে বলা হয় বাউন্ডেড চার্জ বা বদ্ধ আধান, আর প্লাসটাকে বলা হয় আনবাউন্ডেড চার্জ বা মুক্ত আধান। মানে দেখো এই প্লাস গুলো একেও টানছে একেও ঠেলছে, দুটোই করছে, কিন্তু মাইনাস গুলো তো এর কাছাকাছি আছে, তাহলে এর উপরে এর এফেক্ট বেশি হবে, এর এফেক্ট কম হবে। এটা বুঝতে পারলে? এটা যেহেতু কাছাকাছি আছে এর এফেক্টটা এর উপরে বেশি পড়বে, দূরে থাকলে কম হবে, সিম্পল। আমি যদি এটাকে কোনোভাবে গ্রাউন্ডেড করে দিই, মানে কি ভূমির সাথে যুক্ত করে দিই, মাটির সাথে যুক্ত করে দিই, এই যে প্লাস গুলো
সেগুলো এর মধ্যে দিয়ে কি হবে, এখানে চলে আসার চেষ্টা করবে, অর্থাৎ প্লাসগুলো এই মাটির মধ্যে আস্তে আস্তে ঢুকে যাবে। ঢুকে গেল। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি, যে আনবাউন্ডেড চার্জ বা মুক্ত আধানগুলো সবসময় কি হয়, কোনোভাবে ফ্রিলি মুভ করতে পারে, মানে সেটার সঙ্গে যদি আমি মাটিকে যুক্ত করে দিই তাহলে সেটা মাটিতে নেমে আসবে। কিন্তু এই আধান কিছু হবে না, কেন, এই আধানকে আটকে রেখেছে এ প্লাস। ব্যাপারটা বুঝতে পারলে? এবারে যদি আমি কোনোভাবে এই তারটাকে ডিসকানেক্ট করি, কেটে দিলাম, তাহলে তখন কি হবে, এবং এটাকে দূরে সরিয়ে দিলাম অনেক দূরে, তাহলে কি হচ্ছে, এখান থেকে কেটে আমি এখানে সরিয়ে দিয়েছি, তাহলে এই বডিটা আলাদা হয়ে গেছে। তখন কি হবে, এই মাইনাসগুলো এরকম ভাবে সুন্দর করে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তাহলে এই ঘটনাটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে যখন প্লাস আনবো তখন এখানে কাছাকাছি মাইনাস হবে, দূরে প্লাস হবে। যেহেতু এর উপরে এর এফেক্টটা বেশি, তাহলে এগুলোকে এ আটকে রাখবে, কিন্তু এগুলোর উপরে এর ফোর্সটা অনেক কম, দূরে আছে অনেক, তাহলে এগুলো মাটিতে কানেক্ট করলে এ বলবে ঠিক আছে ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে এ কি করবে, ছেড়ে দেবে, এ তখন গ্রাউন্ডে চলে আসবে। এবং এটাকে আর এটাকে যদি দূরে সরিয়ে দিই তাহলে তখন কি হবে, এই পুরো ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, দেখো নেগেটিভলি চার্জ একটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে পুরো ঘটনাটা আমরা জানার চেষ্টা করলাম, সেটা কি, সেটা হচ্ছে আবেশ বা ইন্ডাকশনের সাহায্যে কোন একটা বডিকে আমরা চার্জ করলাম বা আহিত করলাম। ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে এই যে জিনিসটা তোমাদের এতক্ষণ ধরে পড়ানোর চেষ্টা করলাম, পুরো তড়িতের ব্যাপারটা কিন্তু খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এর বাইরে তোমাদের আর সিলেবাসে কোনো কিছু নেই, বা এর থেকে অ্যাডভান্স আর কিছু পড়তে পারে না। ক্লিয়ার হলো? তাহলে এই জিনিসগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে। এরপরে আমরা কি করব, এরপরে আমি আগেই বলেছিলাম যে আমার কাছে বেশ কিছু পেপারস আছে, সেই পেপার অর্থাৎ ক্লাস 8 এর নরেন্দ্রপুরের কিছু পেপার আছে, যে পেপারগুলো আমি তোমাদের এরপরের ভিডিওতে সলভ করে দেওয়ার চেষ্টা করব। সেই পেপারগুলো যদি তোমরা সলভ করতে পারো তাহলে কিন্তু অনেকটাই অ্যাডভান্স হয়ে যাবে, তোমাদের নিজের স্কুলে যত যা পরীক্ষা হোক না কেন কোনো পরীক্ষায় কিন্তু আর আটকাবে না। ক্লিয়ার? তাহলে ভিডিও খুব মন দিয়ে বারবার দেখো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং মন দিয়ে পড়ো। কোনো জায়গায় কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। অল দ্য বেস্ট।